ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। সোমবার থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। তফসিল অনুযায়ী সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত হয়েছে আজ। যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে ৮১ জনের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। রোববার কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ তথ্য জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। এক, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব না সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। কমিশনার সানাউল্লাহ বলেন, অভিযানের আরেকটি লক্ষ্য হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। এছাড়া নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে। এই যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। এক, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলোকে লিমিট করা এবং যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করা। আমরা যেগুলোকে উদ্ধার করতে পারবো না, কেউ যেন সাহস না পায় সেগুলো এসে গর্ত করে বের করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা। 100% অস্ত্র উদ্ধার হয়ে যাবে এমনটা আমরা আশা করি না, কিন্তু আমরা যেন মানুষের মাঝে একটা শান্তির আবহ তৈরি করতে পারি, আস্থা তৈরি করতে পারি, সেইভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। ২, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর ৩, নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে দেশ। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। দীর্ঘ প্রতীক্ষিত সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ আগামী ১ মাসের মধ্যেই পাশ হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে জানিয়ে তিনি বলেন, এখনই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে, বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে, কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি, মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে, তার শাসক নিয়োগ করবে। আপনি গণমাধ্যম হিসাবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন। কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাবের প্রায় ৯,০০০ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। দুপুরে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে হবে বলেও
আশা প্রকাশ করেন র্যাব মহাপরিচালক। এই সময় র্যাব মহাপরিচালক জানান, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে। শরীয়তপুরের MFS ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকারীদের খুব দ্রুত সময়ে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেখানে র্যাব তাদের সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেফতার করেছে। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেও র্যাব কাজ করছে বলেও জানান তিনি। পুলিশের প্রায় 1.5 লক্ষাধিক, সেনাবাহিনীর লক্ষাধিক, যার যতটুকু জনবল আছে ম্যাক্সিমামটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র তো র্যাব একাই দায়িত্ব পালন করতেছে না, আমরা সবাই মিলেমিশে করব। এবং যে পরিমাণ জনবল আছে এটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি জনবল এবার নির্বাচন কাজে নিযুক্ত হবে এবং আশা করি এবার এই নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের করণীয় নির্ধারণ, ভোটারদের সচেতন করা এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে তিনি একথা জানান। নজরুল বলেন, জনগণের সমর্থনে বিএনপি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে এবং তাদের পছন্দনীয় একটা সরকার পাবে, যে সরকার তাদের কল্যাণের জন্য কাজ করবে। এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তাই এই শোকাতুর সময়ে নতুন করে উপলব্ধি করছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় সবার প্রতি এই কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এনইআইআর চালুর প্রতিবাদে পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার এলাকা। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটকও করে। এদিকে সন্ধ্যায় পুলিশের রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানিয়েছেন, এনআইআর পদ্ধতি 3 মাসের জন্য স্থগিত থাকবে। এদিকে সকালে মোবাইল ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর চালুর প্রতিবাদে দুপুরে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে জড়ো হতে থাকে মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে যেতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 35 দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এইটাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসেবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। পরে সন্ধ্যায় পুলিশের এই কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্তে আগামী 3 মাস এনইআইআর পদ্ধতি বন্ধ থাকবে। আপনাদের যে বিষয় কনসার্ন যেগুলো আছে, এই যে বিষয়গুলো নিয়ে আপনারা এখন দাবি করতেছেন, এই বিষয়গুলো আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। এর আগে বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় মোবাইল ফোন ব্যবসায়ীরা। এদিকে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ভবনে হামলার ঘটনায় জড়িতদের কঠোরভাবে বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি। এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে
মামলা হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে ভবিষ্যতে না হয়। অপরাধ এবং জালিয়াতি এবং প্রতারণার চক্রটাকে সচল রাখতে তাদের এই কর্মকাণ্ডগুলোকে এইভাবে চালিয়ে দিতে পারি না। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হবে এবং এই জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। যত ষড়যন্ত্র আর পরিকল্পনা হোক, বাংলাদেশে গুমের বিচার হবেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী শাসন আমলে সংগঠিত মহাকাব্যিক গুম সংস্কৃতির নায়ক ছিলেন জিয়াউল হাসান। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য ৮ জানুয়ারির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। একই ট্রাইব্যুনালে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের অবশিষ্ট শুনানি হবে ৬ জানুয়ারি। এসএম আরিফের রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে গুমের ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম আর বিচার বহির্ভূত হত্যাসহ ৩ অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এই মামলায় ৮ জানুয়ারি শুনানি করবেন আসামিপক্ষ। শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, গুম খুনের পর প্রমাণ মুছে ফেলতে সাক্ষীকেও হত্যা করা হয়। যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান। যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক, এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে। অজ্ঞাতনামা খুনের অভিযোগের বিষয়ে জিয়াউল আহসানের আইনজীবী বলেন, হাওয়ার উপর বজ্রপাত হয় না। অজ্ঞাতনামা বলে কোনো লাভ নাই। অজ্ঞাতনামা, বাংলাদেশ একটা বিশাল দেশ না যে সবার পরিচয় নাই, সকলের পরিচয় আছে। পরিচয় জরুরি না, অফেন্সটা হয়েছে কিনা, ওয়াইড স্প্রেডস হয়েছে কিনা, ওয়াইড স্কেলে হয়েছে কিনা, সেইটা প্রমাণ করার বিষয়। একই ট্রাইব্যুনালে ২৪-এর আন্দোলন চলাকালীন কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের পরবর্তী শুনানির জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে একটা কনভারসেশন এর কথা বলা হয়েছে, সেটা ১৯শে জুলাই আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেন্সিক এক্সামিনেশন অফ বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৬ জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশে বিদ্যমান মামলার জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। তাই বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালাতে বলেন তিনি। বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে কথা বলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকনও। দুর্নীতি ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত আইনজীবী সহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। I certainly intend to take positive steps to reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures. গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। আজ সকাল ১০টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে আদালতে নিয়ে যায় পুলিশ। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় থেকে মাহাদিকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহাদি হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে। পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে
আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সাধারণ মানুষ শীতের কারণে জবুথবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে লক্ষাধিক চা শ্রমিকের দুর্ভোগ বেড়ে চলেছে। এদিকে রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পালা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। রাজধানীতে সকালে কুয়াশা শনিবারের মতো ছিল না। গতকাল দুপুরের দিকে ঢাকায় রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়ের জন্য। আজ সকালেই ঢাকায় রোদ উঠেছে, তবে ঢাকায় আজ তাপমাত্রা কমেছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানী সহ দেশের অন্যত্র শীতের প্রকোপ খানিকটা বাড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে লক্ষাধিক চা শ্রমিকদের দুর্ভোগ বেড়ে চলেছে। যশোরের আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যশোরের প্রত্যন্ত অঞ্চলে ঘন কুয়াশা থাকায় সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে। কুড়িগ্রামে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের সাথে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিকের পরিবেশ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। রবিবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। সাধারণ মানুষ শীতের কারণে জুবুথুবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1253 টাকা থেকে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এই মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 57 টাকা 32 পয়সা থেকে 2 টাকা 48 পয়সা বাড়িয়ে 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দাম 1 টাকা 74 পয়সা বাড়িয়ে 57 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়। প্রতি লিটার অটো গ্যাস ডিসেম্বর মাসে ছিল 57.32 টাকা, এটি জানুয়ারি মাসে হবে 59.80 টাকা। এখানে বেড়েছে 2.48 টাকা। সরকারি এলপিজির মূল্য 825 টাকা অপরিবর্তিত থাকবে। এই মূল্যহার আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। উৎপাদন পর্যায়ে যারা উৎপাদক তারা নির্ধারিত মূল্যে বিক্রি করতেছেন। আজকে এই মুহূর্তে একটা মিটিং চলতেছে সচিবালয়ে, জ্বালানি বিভাগ এটি করতেছে। সেখানে লোয়াবের প্রতিনিধি উপস্থিত আছে। এই বিষয়ে সেখানেও তারা কথা বলবেন এবং আমরাও তাদের সঙ্গে পুনরায় কথা বলবো। দেশে 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে, যা বিগত 5 বছরের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফলন ভালো হওয়ায় এবং সংশ্লিষ্টদের মনিটরিং জোরদার থাকায় এটা সম্ভব হয়েছে। ধান 50,000 মেট্রিক টনের জন্য টার্গেট ছিল, 1,31,000 মেট্রিক টন সংগ্রহ হয়েছে। সিদ্ধ চাল টার্গেট ছিল 6 লাখ মেট্রিক টন, 7,32,000 মেট্রিক টন এর মধ্যে প্রকিউর করা হয়েছে। আতপ টার্গেট ছিল 50,000 মেট্রিক টন, 57,596 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। তো এর মধ্যে ওইটা চলমান থাকবে, যেটা আছে চলমান থাকবে। যাদের সাথে কন্ট্রাকচুয়াল আছে, যাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুসারে চলমান থাকবে।
সালে ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪,৮১২ জন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদে এ তথ্য জানান সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি আরও বলেন, দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার ৩৮.২২% জাতীয় মহাসড়কে, ২৭.১৩% আঞ্চলিক মহাসড়কে, ২৮.৮৩% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪.২২% ঢাকা মহানগরীতে, ০.৯০% চট্টগ্রাম মহানগরীতে, ০.৬৮% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার ৩৮.২৮% জাতীয় মহাসড়কে, ২৭.১৩% আঞ্চলিক মহাসড়কে, ২৮.৮৩% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪.২২% ঢাকা মহানগরীতে, ০.৯০% চট্টগ্রাম মহানগরীতে, ০.৬৮% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে।